অক্টোবর জুড়ে রাজধানী সহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করছে গণ অভ্যুত্থানে পরাজিত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো। এমন তথ্য পেয়েছে দেশের একাধিক গোয়েন্দা সংস্থা। তাদের মতে অতি বিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন পণ্ড করে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে আনা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হলে ষড়যন্ত্র আরও ঘনীভূত হবে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মেজবাহুল আজম সওদাগর। মেজবাহুল আজম সওদাগর, আপনার কাছে প্রথম প্রশ্ন, যে এরকম যেটা বলা হচ্ছে গোয়েন্দা তথ্য, বড় কোনো সংঘাত করার মতো অবস্থা কি আওয়ামী লীগের এখন আছে? জি, এরকম খবরাখবর আমরাও পাচ্ছি, কিন্তু আমি এটাকে বলবো একটি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের একটি খুব বড় ধরনের একটা অপরিপক্ক রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটা এক ধরনের বিভ্রান্তিও আমাদের মধ্যে ছড়াচ্ছে। আসলে আপনি যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে পলাতক কোনো সরকার পরবর্তীতে ফিরে এসেছে কিনা, এই ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রধান বা সরকারের লোকরা যখন পালিয়ে যায়, তাদের পক্ষে আর রাজনীতিতে এসে প্রতিষ্ঠা করার উদাহরণ একেবারেই নাই বললেই চলে। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, ফিলিপাইনের প্রেসিডেন্টের কথা বলতে পারি। ফার্নান্দো মার্কোস, তিনি 1986 সালে এরকম একটা অভ্যুত্থানের মুখে তিনি পালিয়ে গিয়েছিলেন আমেরিকার একটা দ্বীপে তিনি আশ্রয় নিয়েছিলেন। তার 36 বছর পরে তার ছেলে জুনিয়র মার্কোস রাজনীতিতে তিনি এসেছেন, এবং তিনি রাজনীতিতে আসার পরে তিনি একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে তিনি কিন্তু ক্ষমতায় এসেছেন। এবং সেই উদাহরণটা ব্যাখ্যা করলে আমরা দেখি যে তিনি ক্ষমতায় আসার পর তিনি রাষ্ট্রকে কিভাবে গড়বেন এবং তার নতুন নতুন পরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন থেকে শুরু করে গভর্নেন্স, তার পলিসি, সবকিছু জনগণের সামনে তিনি প্রকাশ করেছিলেন। এবং তিনি যখন নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তব্যে তিনি কিন্তু ফিলিপাইনবাসীকে জানিয়েছিলেন যে আমাকে আমার পূর্বপুরুষ দিয়ে আপনারা বিচার করবেন না। এ থেকে আমরা একটা একটা শিক্ষা যেটা পাচ্ছি, লেসন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি ফিরে আসতে হয়, তাহলে তার দলীয় আইডিওলজি এবং তাদের সমস্ত অপকর্মের জন্য তাকে পরিষ্কারভাবে ক্ষমা প্রার্থনা করে তারা কি ধরনের রাষ্ট্র গড়তে চায়, ভবিষ্যতে কি ধরনের বাংলাদেশ তারা তৈরি করতে মোদ্দা কথা চায়। হলো, এরকম সহিংসতা করে, সংঘাত করে এভাবে আসলে ফিরে আসা এবং টিকে থাকা কোনোভাবেই সম্ভব হবে না। এটা এই কথাটা কোনোভাবেই আপনি, সম্ভব না, জি, কারণ আপনি কিন্তু সেই দেখবেন যে জায়গাটা আমার একটা ফিরে মানে আসার হুম, দুটো পদ্ধতির কথা আপনি বলতে পারি। একটা জি, হচ্ছে একটা বিপ্লবের মাধ্যমে ফিরে আসতে হবে, হুম, অর্থাৎ আর একটা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে, হুম, এবং প্রফেসর ইউনূস সরকার সহ বিপ্লবের যত শক্তি, যত রাজনৈতিক দল সবাই পালিয়ে যাবে, হুম। এবং আওয়ামী লীগ এসে আবার সরকারের চেয়ারে বসবে। এখন এটি একটি সম্পূর্ণরূপে আপনি একটি এবং অন্যান্য অসম্ভব একটি। বিশেষজ্ঞরা, আমাদের যে প্রতিবেদনে একজন বিশেষজ্ঞের বক্তব্য আমরা তুলে ধরলাম, যে এই ক্ষেত্রে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য রাজনৈতিক ঐক্য ধরে রাখা খুব জরুরি। ঐক্যে তো এক ধরনের ফাটল আমরা দেখতে পাচ্ছি। জি, আপনি ঠিকই বলেছেন যে এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই রাজনৈতিক ঐক্যটা ধরে রাখা জরুরি। তো বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে রাজনৈতিক সংস্কৃতি, এটা আপনি জানেন, এখানে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাটা অনেক কষ্টকর, এবং হুম, অনেক ধরনের কাঠখড় পুড়ায় একটা জিনিসে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে আসে। তো আপনি একটা ভালো খবর আপনি নিশ্চয়ই জানতে পারছেন যে এই জুলাই বিপ্লবের কিন্তু অন্যতম একটা বড় অর্জন হচ্ছে আমাদের জুলাই সনদ। সেই জুলাই সনদ কিন্তু স্বাক্ষরের জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু আপনার একমত হয়েছে। জুলাই ঘোষণাপত্র অলরেডি স্বাক্ষরিত হয়েছে, ঘোষণা দেয়া হয়েছে, এবং সামনে একটা গণভোট হবে, সংবিধানে বড় ধরনের একটা সংস্কার হবে, সেই বিষয়গুলোতে কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। হুম, তো আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের যে সুর আমরা কিছুদিন আগে দেখেছিলাম, এই জুলাই সনদটা স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে কিন্তু এই অনৈক্যটা অনেকটাই কেটে যাবে, এটি আপনি হুম, নিশ্চিত থাকতে পারেন। কারণ একটা বড় বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে, এটা হুম, আমাদের জন্য একটি বড় অর্জন। হুম, এবং হুম, যারা ফিরে আসার স্বপ্ন দেখছে, হুম, তাদের এই স্বপ্নের পিছনে এটিও একটি বড় হুম। আপনার বাধা হিসেবে কাজ করবে, যে রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে ঐক্যের দিকে কিন্তু যাচ্ছে এবং আরো যাবে। জি, একদম পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ মেজবাহুল আলম সওদাগর, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।